ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পলিটিক্যাল হলেই হয় না, বরং শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীদের যে মনস্তত্ত্ব সেটিকে বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস এর জন্য আমার মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। 18-19 সেশন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী, বর্তমানে এমফিলে অধ্যয়নরত আছি। আর আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস এর জন্য আমার মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। তো আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে দাঁড়ানোর যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে, আমরা সাধারণত যেসব প্রতিনিধিরা এইসব পদগুলোতে নির্বাচন করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটাই রাজনৈতিক, এবং রাজনীতির বাহিরে যে আসলে শিক্ষার্থীদের নিয়ে ভাবনা বা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যে জায়গা, সেই জায়গাগুলো আসলে আমরা অনেকাংশেই দেখি না। কিংবা শিক্ষার্থীদের সাথে পূর্বে যে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে থাকে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এটা আসলে ছাত্র রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি নিজে একটি পার্টিজান পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। এর পরবর্তীতেও আমি মনে করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পলিটিক্যাল হলেই হয় না, বরং শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীদের যে মনস্তত্ত্ব সেটিকে বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে শুধুমাত্র একজন রাজনীতিবিদের চোখে না, বরং একজন শিক্ষার্থীর চোখে বুঝতে পারা। এবং আমরা যেটা দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটিকে যদি আসলে আমরা শুধু একটা বিশ্ববিদ্যালয় হিসেবে কখনো কল্পনা করতে পারি না। আমরা যখনই এটাকে চিন্তা করি আমাদের প্রথমেই মনে আসে যে এখানে যে সমস্যাগুলো আছে, যে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদেরকে নিয়ে, ছাত্রদের আবাসন সমস্যা থেকে শুরু করে শিক্ষার মান নিয়ে অনেক বেশি সমস্যাগুলো রয়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্ণ হলেও আমরা এটা বলতে পারি না যে আসলে এই বিশ্ববিদ্যালয়, এটি কি আসলে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় নাকি এটা আসলে একটা প্রফেশনাল বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কাঠামো এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি, এবং এই শিক্ষা কাঠামো এখন পর্যন্ত আমরা যে দেখতে পারি যে উপনিবেশিক যে শিক্ষা কাঠামো সেটি এখন পর্যন্ত রয়েছে, যেখানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই শতবর্ষী বিশ্ববিদ্যালয়গুলো এক একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক বেশি আগানো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে পেছাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র রাজনীতিকরণটাই হয়। এখানে আসলে শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কখনো কথা বলা হয় না, কাজ করা হয় না। আমরা রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যাগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলি, কিন্তু এগুলোকে আসলে কিভাবে সমাধান করব সেই সমাধানের পথগুলো আমরা দেখতে পারি না। আমরা দেখতে পারি যে বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য অর্গানগুলো আছে, শিক্ষক কর্মচারী থেকে শুরু করে এবং কর্মচারীদের মধ্যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীতে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া রয়েছে। এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা সুস্পষ্টভাবে তারা তাদের রাইটসগুলো নিয়ে কথা বলতে পারে, অধিকারগুলো নিয়ে কথা বলতে পারে। এই জন্য শিক্ষকদের, কর্মচারীদেরকে আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সহজে তাদের সাথে কোনো ডিসক্রিমিনেশন করতে পারে না, কিন্তু শিক্ষার্থীদেরকে যে কোনো দাবির জন্য দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। কারণ হচ্ছে তারা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে না, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না যারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে। কারণ হচ্ছে আমাদের যে ডাকসু সিস্টেমটা, অর্থাৎ ছাত্র সংসদের যে নির্বাচনের সিস্টেমটা, সেটা কিন্তু প্রতি বছর হয় না, বরং আমরা দেখেছি যে সর্বশেষ যে ডাকসু নির্বাচনটা হয়েছে সেটিও 28 বছর পরে, এবং এখন যে ডাকসু নির্বাচনের জামাডোল বাজছে সেটিও প্রায় 5-6 বছর পরে। তো এর মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব নিশ্চিত করা বছরের পর বছর, এবং শিক্ষার্থীদের কথা বলা, সে কথা বলাটা আমরা নিশ্চিত করতে পারি না। আমরা জানি যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব শুধুমাত্র সিনেটেই কার্যকর হয়, এবং আমরা জানি সিনেট কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক অর্থে অকার্যকর। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনার জন্য সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল ইউজ করে, যেখানে আসলে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নাই, ছাত্র প্রতিনিধি নাই। যদি আমরা একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটে, একাডেমিক কাউন্সিল না হলেও যদি অ্যাটলিস্ট সিন্ডিকেটে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করি, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছর ডাকসু দিতে বাধ্য হবে, এবং এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সর্বোচ্চভাবে সমাধান করতে পারবো। এছাড়া আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে
প্রতি বছর বছর যে বাজেটগুলো আসে সে বাজেটের অ্যালোকেশন নিয়ে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব না থাকার কারণে সেগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন করা যায় না, সেগুলো নিয়ে কোনো কথা বলা যায় না। আমরা চাই শিক্ষার্থীদের এই রিপ্রেজেন্টেশনটা এবং বিশ্ববিদ্যালয়কে একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, একটি সেখানে আসলে প্রশাসন স্বৈরাচারীভাবে যা ইচ্ছা তা করতে পারবে না, সেগুলো হচ্ছে নিশ্চিত করা। এই কিছু বেসিক জায়গা থেকে এবং আমি যখন আমার ব্যক্তিগত যে ইশতেহার আছে সেই ইশতেহার প্রকাশ করব, সেই ইশতেহারে আমরা এটি নিয়ে বিস্তারিত বলবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। বর্তমান সময়ে আসলে আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে একটি প্যানেল দেওয়া হচ্ছে। তো সেই প্যানেলের বাহিরে যারা হচ্ছে আসলে দাঁড়াতে চাচ্ছে বা দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করছে, যারা মনে করছে যে তারা আসলে সেই প্যানেলে জিতে বের হয়ে আসতে পারবে বা জিতার সক্ষমতা রাখে, তারা আসলে সেখানে আলাদাভাবে নির্বাচন করছে। তো এটা আসলে এখন সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়, যেহেতু আসলে কেউই সংগঠনের সিদ্ধান্তের বাইরে না। তো এটা আসলে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উপরেই ছাড়বো যে তারা এখানে আসলে কি সাংগঠনিক সিদ্ধান্ত নেয়। এখানে যেহেতু সাংগঠনিকভাবে এখানে পদ স্থগিত হওয়ার একটি বিষয় থাকে, তো বিষয়টি সম্পর্কে আমি এখনো পুরোপুরি অবগত নই যে আসলে আমাকে এখন পর্যন্ত কোনো কারণ দর্শানো হয়নি। তো সেই অর্থে আমি এখন পর্যন্ত মুখ্য সংগঠক হিসেবে কাজ করি। আপনি যেহেতু এজিএস পদে দাঁড়াচ্ছেন, অনুমতি নিয়েছেন কিনা ফর্মালি বা? আচ্ছা, যেহেতু আসলে আমি প্যানেলের বাহিরে দাঁড়াচ্ছি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না এখানে আসলে অনুমতির কোনো প্রয়োজন আছে। বরং যেহেতু নির্বাচনে ভোট দেওয়া প্রত্যেকটাই আসলে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা থেকে আমি নিজেকে এজিএস প্রার্থী হিসেবে যোগ্য মনে করেছি এবং আমি এখানে অংশগ্রহণ করছি।